সরি মিস্টার জামশেদ চৌধুরী, আমরা এই ডিলটা আপনাকে দিতে পারছি না। আপনার থেকে আজ খানের প্রজেক্টটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আজ কোম্পানির সাথে জামশেদ চৌধুরীর ডিল ছিল। মূলত আজ এবং জামশেদ চৌধুরী জনেই এই ডিলটার প্রার্থী ছিল। জামশেদ চৌধুরী নানা ষড়যন্ত্র করেছিল এই ডিল যেন আজ না পায়, কিন্তু শেষমেশ আজই এই ডিলটা পেয়ে গেল। কোম্পানি থেকে বের হয়ে জামশেদ চৌধুরী পার্কিং লটে এসেছেন তার গাড়িতে ওঠার জন্য। ঠিক সেই মুহূর্তে আমার কাছে জীবনের প্রথমবার হেরে কেমন অনুভূতি হচ্ছে জামশেদ চৌধুরী। জামশেদ চৌধুরী কণ্ঠস্বর শুনে গাড়িতে না উঠে পিছনে তাকায়, আর তখনই সে দেখতে পায় আজ বুকে দুই হাত গুজে মুখে ক্রূর হাসি নিয়ে জামশেদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আজকে দেখে জামশেদ চৌধুরীর রক্ত গরম হয়ে যাচ্ছে। তার মন চাচ্ছে আজকে কিছু একটা করে দিতে, কিন্তু জামশেদ চৌধুরী এত কাঁচা খেলোয়াড় না। সে সময় মতো সুযোগ বুঝে সব করবে। জীবনের প্রথমবার, এবং এটাই জীবনের শেষবার। এবার ভাগ্য তোর সাথে ছিল তাই জিতে গিয়েছিস, কিন্তু একদিন তোর সকল হারের কারণটা এই আমিই হব, কথাটা মনে রাখিস। এই বলে জামশেদ চৌধুরী গাড়িতে উঠে বসলেন। হাসিব একবার আজের দিকে তাকিয়ে সেও জামশেদ চৌধুরীর সাথে গাড়িতে উঠে বসল। আজ জামশেদ চৌধুরী চলে যাওয়ার পানে তাকিয়ে ক্রূর হেসে বলে উঠল, খেলা তো কেবল শুরু। এই খেলায় প্রতিটি পদক্ষেপেই আজ খান জিতবে। সময় সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার নিজ গতিতে বয়ে যায়, কিন্তু তার সাথে বদলে যায় মানুষের জীবন। ভেঙে পড়ে বহু সম্পর্ক আবার গড়ে ওঠে সম্পর্কের নতুন মোড়। তেমনি ভাবে আজ কথা, আবরার, নূপুর, আরিয়ান, বৃষ্টির জীবনে ও এসেছে নিত্য নতুন মোড়, যা তাদের জীবনধারাকে বেশ বদলে দিয়েছে। দেখতে দেখতে পার হয়ে গেল 1 মাস। ইতিমধ্যে কথার ভর্তি পরীক্ষা শেষ। সে এখন ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। এই পুরোটা সময় আজ কথার বেশ যত্ন নিয়েছে। কথা যেদিন বেশ রাত করে পড়াশোনা করেছে, সেদিন আজ কথাকে কিছুক্ষণ পর পর নিজ হাতে কফি বানিয়ে এনে দিয়েছে, যেন কথার ক্লান্তি কিছুটা কমে যায়। বেশ রাত করে পড়াশোনা করার দরুন যেদিন কথার ঘুম থেকে উঠতে দেরি হতো সেদিন আজ কথার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করত। বাড়িতে এত এত সার্ভেন্ট থাকা সত্ত্বেও আজ কথার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করত। কথার যখন বেশ পড়ার চাপ থাকত, যার দরুন কথা তার লম্বা ঘন কালো কেশের যত্ন নিতে সক্ষম হতো না, তখন আজ তার ময়না বউয়ের চুলগুলোকে বেশ যত্ন করে গুছিয়ে রাখত। কথার লম্বা চুলে শ্যাম্পু দেওয়া থেকে তেল দেওয়া, বেনুনি করা, সব আজ করত। হেঁটে হেঁটে অর্থাৎ পায়চারি করে পড়লে কথার পড়া বেশ ভালো মনে থাকে। তাই এমন ও সময় গিয়েছে কথা হেঁটে হেঁটে পড়া করছে আর আজ কথার পিছন পিছন ভাতের থালা নিয়ে কথাকে পড়ার ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছে। আজের এমন যত্ন ও ব্যক্তিত্ব অষ্টাদশী কথার মনে তৈরি করছে ভালোবাসার বুনন। আজের এই ভালোবাসা, যত্ন, সম্মান কথাকে বাধ্য করেছে আজকে তার মনে জায়গা দেওয়ার জন্য। কথা এখন তার মনের কোথাও আবরারের অস্তিত্ব খুঁজে পায় না। মাঝে মাঝে কথা ভাবে, সে কি সত্যি এই আবরারকে ভালোবেসেছিল, নাকি তার শুধুমাত্র মোহ ছিল তার। কথার মাঝে মাঝে মনে হয়, আজ যত দূরেই থাকুক না কেন, আজের মনটা কথার কাছেই পড়ে থাকে। আজ কোথাও বাহিরে গেলে কথাকে সারাক্ষণ ভিডিও কলে রাখে, এমনকি যখন মিটিং করতে যায় তখনও। এই জন্য কথা আজকে বেশ কয়েকবার নির্লজ্জ উপাধিও দিয়ে দিয়েছে। কিন্তু তাতে কি আজের কিছু যায় আসে? অবশ্যই না। সে তার ময়না বউকে ভালোবাসার জন্য সব রকম উপাধি পেতে প্রস্তুত। আবরার এবং নূপুরের জীবনেও এসেছে নতুন মোড়। আবরারের 10 বছরের এত এত পরিশ্রমের ফল আবরার পেয়েছে। গত 10টা বছর ধরে সে নূপুরকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করে গেছে। অবশেষে আবরার সফল হয়েছে। নূপুর এখন সম্পূর্ণ সুস্থ। নূপুর মাঝে মাঝে আবরারকে দেখলে বেশ অবাক হয়। আবরার নূপুরকে কতটা ভালোবাসে তার পরিমাপ করা হয়তো পৃথিবীর বড্ড কঠিনতম কাজ নূপুরের কাছে। আবরার নূপুরকে সব কিছু জানিয়েছে এই গত 10 বছর তারা যেই কালো অধ্যায়টা পর করেছে তা কেন হয়েছে, আজ এবং তার আবরারের সাথে কি কি ঘটেছে তাও জানিয়েছে। এমনকি কথার বিষয়টাও জানিয়েছে। যেদিন আবরার নূপুরকে সবকিছু জানিয়েছে সেই রাতে নূপুর পুরো রজনী আবরারের বুকে লেপ্টে কান্না করেছে। কথা নূপুরের থেকে বেশ সুন্দরী। নূপুর শ্যামলা রঙের। সৌন্দর্য বলতে আহামরি কিছুই নেই তার মাঝে, কিন্তু কথা তহ আগুন সুন্দরী।
আবরার নূপুরকে ভালোবেসে কথার মতো সুন্দরী ও সকল গুণসম্পন্ন মেয়েকে প্রত্যাখ্যান করেছে। আবরার চাইলেই পারত কথাকে আপন করে নিতে। কথার শুধুমাত্র বাকশক্তিটাই নেই, তাছাড়া কথা সর্বগুণসম্পন্ন একজন অষ্টাদশী। আবরার চাইলেই নূপুরের সাথে সেই ঘটনা ঘটে যাওয়ার পর নূপুরকে ছেড়ে দিতে পারত, কিন্তু আবরার তা করেনি। আবরার গত 10টা বছর তার ভালোবাসা দিয়ে নূপুরকে মুড়িয়ে রেখেছে। আবরারের মনে নূপুর ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারেনি, হোক না সে কথার মতো সুন্দরী অথবা গুণবতী। তাই তো নূপুর নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী মনে করে। নূপুরের বাবা মা মারা গিয়েছে নূপুর ছোট থাকতেই, আর নূপুরের জায়গা হয়েছে তার মামা মামির কাছে। নূপুরের মামা ছিলেন নেশাখোর, সংসারে ঠিকমতো খরচ দিতেন না। নূপুরের মামার 2 ছেলে 1 মেয়ে, তার উপর নূপুর তাদের কাছে উঠেছে। এই নিয়ে নূপুরের মামির নূপুরের প্রতি বেশ ক্ষোভ থাকত। পান থেকে চুন খসলেই চলত নূপুরের উপর নানা পাশবিক নির্যাতন। সকলের জীবনে মামার বাড়ি মধুর হাড়ি হলেও নূপুরের কাছে তার মামার বাড়ি জমের বাড়ি, যেখানে সে প্রতিনিয়ত ধুকে ধুকে মরত। সেই জাহান্নাম থেকে আবরার তাকে বের করে নিয়ে এসেছে, দিয়েছে এক নিরাপদ আশ্রয়স্থল এবং অগাধ ভালোবাসা। নূপুর মাঝে মাঝে ভাবে, আবরার তার জীবনে না থাকলে তার জীবনটা হয়তো এতদিন শেষ হয়ে যেত। সময়ের সাথে সাথে বৃষ্টি এবং আরিয়ানের জীবনে হয়ে এসেছে নতুন মোড়। বৃষ্টি কানাডায় এসেছে আজ 1 মাস। এতদিন নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতেই হাঁপিয়ে উঠেছে সে, যার দরুন এখনো আরিয়ানের সাথে তার সাক্ষাৎ হয়ে ওঠেনি। আর আরিয়ান আছে তার ডক্টরি নিয়ে, নিজেকে যতটা পারছে কাজে ডুবিয়ে রাখছে। আজ কথার স্বপ্ন পূরণের আরেকটা ধাপ। আজ কথার ভর্তি পরীক্ষার ফলাফল দিবে। ভর্তি পরীক্ষার ফলাফল কি হবে এই ভেবে কথা 2 দিন ধরে প্রায় অভুক্ত। আজ এই কারণে কতটা বকেছে কথাকে, কিন্তু কথা কি তা শোনে? সে তো আছে তার ধ্যানে। বেলা এখন 12টা, দিনটা আজ রবিবার। আজ আজ অফিস যায়নি, কারণটা মূলত কথা। তার আজ ফলাফল দিবে। আন্ডারস্কোর আজ সোফায় বসে আছে, কোলে তার ল্যাপটপ। কথা আজের পাশেই বসে আছে আর একটু পরপর ল্যাপটপে উকি দিচ্ছি। কথা বেশ বিচলিত হয়ে আছে। আজ মাঝে মাঝে আর চোখে কথার দিকে তাকাচ্ছে, আবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। কথা এবার আয়াজের বাহুতে খোঁচা দিল। আয়াজ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কথার দিকে তাকালো। কি হয়েছে? আপনার এতক্ষণ সময় লাগে একটা রেজাল্ট বের করতে? ইশারা করে। কথার ইশারা বুঝতে পেরে আজ একটা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর কথাকে কিছু না বলেই আবার ও ল্যাপটপে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর আজ ল্যাপটপ কোল থেকে নামিয়ে কথার হাত ধরে কথাকে টান দিয়ে তার কোলে বসিয়ে দিল। আজ কথাকে পিছন থেকে জড়িয়ে ধরে কথার কাঁধে থুতনি দিয়ে নরম কণ্ঠ শুধালো, তা ময়না বউ, ধরো তোমার যদি এসইউএসটি এ তোমার পছন্দ অনুযায়ী বিষয়ে চান্স হয়ে যায় তাহলে কি করবে তুমি? কথা আজের কথার অর্থ কিছুই বুঝে উঠতে পারছিল না। কি বলছেন আপনি এগুলো? আপনাকে রেজাল্ট দেখতে বলেছি আর আপনি কি সব কথা নিয়ে পড়ে রইলেন? আমার রেজাল্ট কি এসেছে তা বলুন। ইশারা করে। আজ এবার মৃদু হেসে কথাকে আগের থেকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আজের এমন স্পর্শে আগে হয়তো কথা লজ্জা পেত, কিন্তু এখন তার লজ্জার থেকে রেজাল্ট নিয়ে চিন্তা বেশি হচ্ছে। আজ তার ময়না বউকে আর অপেক্ষা করায় না। মিসেস আজ খান, আপনি সাস্তে ইংরেজি নিয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। কথার কর্ণে পৌঁছাতেই কথা চমকে আয়াজের দিকে তাকায়। আজ মুচকি হেসে তার 2 হাত দিয়ে কথার 2 গাল আগলে বলে ওঠে, খুশি তো তুমি? তোমার স্বপ্ন পূরণের দ্বিতীয় ধাপ পার করলে তুমি। কথা তুমি জানো না আজ আমি ঠিক কতটা খুশি তোমার এই সাফল্যতায়। বলো তুমি কি চাও? আমি ওয়াদা করছি তুমি আজ যা চাইবে আমি তাই দিব তোমাকে। যদি তুমি এই আজ খানের জানটাও চাও তাহলে তাও দিয়ে দিব। বলো কি চাও তুমি? উদ্ধৃতি চিহ্ন। কথা অশ্রু চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। কথা ভাবছে আজ তার এই সফলতার অর্ধেক অংশ আয়াজের। আজ না থাকলে হয়তো কথা আজ এই জায়গায় পৌঁছাতে সক্ষম হতো না। আজ প্রতিটা মুহূর্তে কথার সাহস জুগিয়েছে, কথাকে অনুপ্রেরণা দিয়ে গেছে। কথা মনে মনে কিছু একটা ভেবে আয়াজের উদ্দেশ্যে ইশারা করল, আমার এই অর্জনে আমার থেকে বেশি আপনার অবদান রয়েছে। আপনি না থাকলে হয়তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। তাই আমার কিছু চাই না, তবে আমি দিতে চাই। আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই আপনাকে দিব। আজ কথার ইশারা বুঝতে পেরে কথার পুরো মুখটা একবার পর্যবেক্ষণ করল। এরপর ধীর কণ্ঠে শুধালো, ভেবে বলছো তহ বউ, যা চাইব তাই দিবে?
কথা মাথা নাড়িয়ে সায় জানায় আয়াজের কথায়। আয়াজ কথার সায় পেয়ে কথার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, সত্যি তো হোক, নাকি পুরে অবাধ্য হবে? আমি কিন্তু বেশ দামি কিছু চাইব। কথা আয়াজের দৃষ্টি অনুসরণ করল, আর তাৎক্ষণিক কথা বুঝতে পারল আয়াজ তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কথা আয়াজের দৃষ্টি এবং কথার উদ্দেশ্য দুটোই বুঝতে পারল। কথা বুঝে ওঠার সঙ্গে সঙ্গে নিজের দুই ঠোঁট হাত দিয়ে ডেকে দিল। আয়াজ কথার এখন কাণ্ডে বেশ চড়ে হেসে উঠল। আয়াজের এখন দৃষ্টি, কথা এবং হাসিতে কথা বেশ লজ্জা পেল। কথা লজ্জা পেয়ে আয়াজের কোল থেকে নেমে সোফায় গিয়ে বসল। কিন্তু আয়াজের হাসি থামার নাম নেই। কথা বুঝে উঠতে পারছে এত হাসি কোথা থেকে আসে এই লোকের। আয়াজ নিজের হাসি থামিয়ে কথার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে এতটাও কাপুরুষ ভেবো না বউ। তোমাকে পাওয়ার হলে তোমার অনুমতি নিয়েই তোমাকে পাবো। এই সামান্য চাওয়াও তোমাকে পেতে চাই না। আয়াজের এখন কথায় কথা আবার ও লজ্জায় পড়ল। আজ আবার ও কথার উদ্দেশ্য বলে উঠে, আমার বউটা যখন বলেছে তার কাছ থেকে কিছু চাইতে, তাহলে কিছুক্ষণ ভেবে, তাহলে আজকের বিকেলটা কি সে আমায় দিবে? কথা আয়াজের এমন আবদার শুনে বেশ অবাক হয়, কিন্তু পর মুহূর্তে নিজের অবাকতা সরিয়ে রাজি হয়ে যায় আয়াজের আবদারে। আবরার ভাই জামশেদ চৌধুরী কাল বিকেলে একজনের সাথে দেখা করতে যাবে। আমি যতটুকু আড়ি পেতে তার কথা শুনতে পেলাম, তাতে মনে হলো ওই ব্যক্তিটা একজন মহিলা। আর তারা জামশেদ চৌধুরীর পুরনো ফার্ম হাউসে দেখা করবে। এই জন্য জামশেদ চৌধুরী কাল আমাকে কাজ থেকে ছুটি দিয়েছে। ফোনের ওপাশ থেকে আবরার হাসিবের সকল কথা শুনে কিছু একটা ভেবে বলে উঠল, জামশেদ চৌধুরী তোকে ছুটি দিয়েছে, কিন্তু আমার জন্য তোকে কাজ করতে হবে। তুই জামশেদ চৌধুরীর আড়ালে সেখানে যাবি, এবং জামশেদ চৌধুরী আর ওই মহিলার সমস্ত কথোপকথন ভিডিও এর সহিত রেকর্ড করে নিয়ে আসবি। বুঝতে পেরেছিস? হাসিব আবরারের কথা শুনে বেশ ভয় পেয়ে গেল, কারণ জামশেদ চৌধুরী যদি কোনো মতে জানতে পারে যে সে জামশেদ চৌধুরীর উপর নজর রাখছিল, তাহলে জামশেদ চৌধুরী তাকে জানে মেরে ফেলবে। ভাই, জামশেদ চৌধুরী যদি জানতে পারে আমি তার উপর নজর রাখছি, তাহলে আমাকে জানে মেরে ফেলবে ভাই। আমি এত কিছু জানি না হাসিব, তোকে যা বললাম তুই তাই করবি, না হলে এর পরিণতি যে ভালো হবে না তা তুই জানিস। এই বলে আবরার ফোন রেখে দিল। আর ওই দিকে হাসিব পড়েছে মহাবিপদে। একদিকে জামশেদ চৌধুরী, আর একদিকে আবরার ও আয়াজ খান। বেচারা কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারছে না। আজ এবং কথা আয়াজের মার্সিডিজ করে চলছে তাদের মিলন জায়গায়, যেখানে কথার ভাষ্যমতে আজ এবং কথার প্রথম দেখা হয়েছিল। আর তা হলো লাভ গার্ডেন পার্ক। আজ ঠিক করেছে তারা সেখানেই যাবা। কথাও তাতে অমত করেনি। কথার পরনে কালো সিফনের শাড়ি, চুলগুলো খোপা করা, তাতে আজের হাতে লাগানো বেলি ফুলের মালা, দুই হাতে কালো কাচের চুড়ি, কানে কালো মাঝারি আকারের ঝুমকো, মুখে হালকা ফেস পাউডার, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। আজের পরনে কালো টি শার্ট, অফ হোয়াইট রঙের প্যান্ট, হাতে সবসময়ের মতো রিচার্ড মাইল নাম ঘড়ি, পায়ে স্নিকার, চুলগুলো সুন্দর করে গুছানো। জিম করা ফর্সা শরীরে আজকে কালো রঙে বেশ মানাচ্ছে। যতটুকু ফর্সা হলে একজন ছেলেকে পারফেক্ট মনে হয়, আজের গায়ের রং ঠিক তেমনই। গালে চাপদাড়ি। কথা এবং আজ মাত্রই লাভ গার্ডেনে এসে পৌঁছালো। আজ কথার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কথা আয়াজের কাছে বায়না ধরল সে ফুচকা খাবে। না, এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাসায় চলো, বাসায় আমি তোমায় নিজ হাতে বানিয়ে খাওয়াবো। না, আমি বাসায় তৈরি করা খাবো না, আমি এখান থেকেই খাবো। জানেন কতদিন, না না, কত মাস হয়ে গিয়েছে আমি ফুচকা খাই না, তাই আজ এইখান থেকে ফুচকা না খেয়ে আমি এক পাও নড়ব না। ইশারা করে। কথার এইসব ইশারা করে দুই হাত বুকে গুজে রাগী মুখে উল্টো দিক করে দাঁড়িয়ে রইল। ওইদিকে আজ তার ময়না বউয়ের এমন বাচ্চামি দেখে মুচকি হাসল। অতঃপর কথার হাত ধরে চলতে চলতে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, তোমাকে এখান থেকেই ফুচকা খাওয়াবো। চলো। সারাটা বিকাল আজ এবং কথা বেশ সুন্দর মুহূর্ত কাটালো। কথা নিজে ফুচকা খাওয়ার সাথে সাথে আজ খাইয়েছে বেশ কয়েকটা। আজ ও তার বউয়ের মন রক্ষার্থে বিনা বাক্যে খেয়ে নিয়েছে। এখন সন্ধ্যা 6টা। আজ এবং কথা এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিবে। আজ গাড়িতে উঠে বসেছে। কথা ও আজের পাশে বসতে নিবে ঠিক তখনই কথা শুনতে পেল কোনো মহিলা কথার নাম ধরে ডাকছে। কথা গাড়িতে না উঠে এদিক ওদিক তাকালো, কিন্তু না,
কাউকেই সে দেখতে পেল না। কথা ভাবল সে হয়তো ভুল শুনেছে। কি হলো কথা? দাঁড়িয়ে পড়লে কেন? কথা আজের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালো কিছু হয়নি। অতঃপর সে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে একজন মহিলা যার পরনে কালো বরকা ও খিমার সে কথাদের গাড়িকে উদ্দেশ্য করে দৌড়াচ্ছে। কিন্তু সে বড্ড দেরি করে ফেলেছে। ততক্ষণে আজের গাড়ি তার দৃষ্টিসীমা থেকে বেশ দূরে চলে গিয়েছে। মহিলাটি বয়সের ভারে বেশিক্ষণ দৌড়াতে পারলেন না। সে দুই হাত দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপিয়ে যাচ্ছে। মহিলাটি আজের গাড়ির চলে যাওয়ার পানে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, কত বড় হয়ে গেছিস রে মা তুই। আজ বাবা ও বেশ বড় হয়ে গিয়েছে। আজ বাবা তোকে নিশ্চয়ই অনেক ভালো রাখছে তাই না কত মা? আমি জানি তা, হয়তো কোনোদিন তোর সামনে যেতে পারবো না। এতটা বছর বুকে পাথর রেখে তোর থেকে দূরে থেকেছি। দোয়া করি তুই অনেক ভালো থাক। তোর একটা সুখের সংসার হোক। তোর ভাগ্য যেন আমার মতে না হোক। আল্লাহ যেন তোকে অনেক সুখে রাখে। অনেক সুখে। কথাগুলো বলে মহিলাটি অঝরে কাঁদতে লাগল। হয়তো নিজের সব হারানোর বিরহে, হয়তো আপনজন হারানোর শোকে। জীবন বড়ই নিষ্ঠুর। জীবন যাকে ভালোবাসে তাকে সে দুনিয়ার সমস্ত সুখ উজাড় করে দিয়ে দেয়। আর যার কপালে কেবল বেদনা লেখা থাকে তার কাছ থেকে একে একে সবকিছু কেড়ে নেয়। শুধু নিঃশ্বাসটুকু রেখে যায়, যেন তাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শাস্তি। কথা, আজ রাতে আমাকে 2 দিনের জন্য সিলেটের বাহিরে যেতে হবে অসিফের কাছে। তুমি একা বাড়িতে থাকতে পারবে না। এখন বিকেল 5টা। আজ হন্তদন্ত হয়ে বাসায় এসে কথাকে উক্ত কথাগুলো বলে। এমন হন্তদন্ত হয়ে কোথায় যাবেন? ইশারা করে। আজ নিজের ব্যাগ গুছাতে গুছাতে কথার উদ্দেশ্য আবার ও বলে উঠে, বললাম তো অফিসের কাজে যেতে হবে। কাজটা গুরুত্বপূর্ণ না হলে আমি যেতাম না। আজ ব্যাগ গুছিয়ে কথার সামনে এসে কথার দুগাল আগলে বলে উঠল, তুমি থাকতে পারবে তহ একা একা। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, আর বাড়িতে সার্ভেন্ট তহ আছেই। বিশ্বাস করো বউ, তোমাকে একা রেখে যেতে আমার ও ইচ্ছে হচ্ছে না। কিন্তু কি করব বলো, বেশ গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। কথা, আজের কথা বুঝতে পেরে মাথা নাড়ায় এবং ইশারা করে, আমি একা থাকতে পারবো। আপনি সাবধানে যাবেন, আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আজ কথার ইশারা বুঝতে পেরে কথার কপালে একটা দীর্ঘ সময় নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। এরপর কথার চোখের দিকে তাকিয়ে বলে, আসি বউ, নিজের খেয়াল রেখো। এই বলে আজ তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে, আপনি এই সময়ে কোথায় যাবেন? আবরার অফিস থেকে এসে নিজের ব্যাগ গুছাচ্ছিল। তখনই নূপুর আবরারকে উক্ত কথাটি বলে। আবরার ব্যাগ গুছাতে গুছাতে বলে উঠল, অফিসের কাজে আজ আমাকে সিলেটের বাহিরে যেতে হবে। আসতে আসতে 2 দিন লাগতে পারে। নূপুরের দিকে তাকিয়ে, আমি এই 2 দিন বাড়িতে থাকব না। তাই এই ঘর থেকে এক মুহূর্তের জন্য ও তুমি বের হবে না। আমি মেঝো মাকে বলে যাব, সে তোমাকে খাবার দিয়ে যাবে। আর ইমন, সাহিল বলে যাব তোমার সাথে সময় কাটানোর জন্য। ওই দুটো যেই বিচ্ছু, দেখবা তোমার একঘেয়েমি লাগবে না। আমাকে ও নিয়ে চলেন না আপনার সাথে। উদ্ধৃতি চিহ্ন। নূপুরের কথা শুনে আবরার তার কাপড় গুছানো রেখে নূপুরের কাছে এসে তার হাতে দিয়ে নূপুরের গাল আগলে ধরে নরম গলায় বলে উঠল, যদি পারতাম তাহলে তোমাকে অবশ্যই নিয়ে যেতাম প্রাণ। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার কাছে এক যুগ মনে হয়। কিন্তু আমার যে এখন কিছুই করার নেই প্রাণ। আমার অনুপস্থিত থাকা অবস্থায় তুমি নিজের খেয়াল রাখবে। আর ভুলেও এই ঘর থেকে বের হবে না। ইনশাআল্লাহ আমি ফিরে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই এত এত নাটক, অভিনয় থেকে মুক্তি পাব। বুঝলে? বুঝেছি। আপনি যা বলবেন তাই করব। আবরার মৃদু হেসে নূপুরের কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে উঠল, নিজের খেয়াল রেখো প্রাণ। কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। ঠিক আছে। আপনি নিশ্চিন্তে যান। আমি নিজের খেয়াল রাখব। আপনিও আপনার খেয়াল রাখবেন। যেভাবে যাচ্ছেন, ঠিক সেভাবেই ফিরে আসবেন। আবরার নূপুরের কথার পরিপ্রেক্ষিতে মুচকি হেসে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সময়টা এখন রাত 12টা। নিস্তব্ধ রজনী। জৈন্তিয়া পাহাড়ের মাঝে এক আধপোড়া বাড়ি। নাম তার মৃত্যুপথ কুঠি। বাড়ির আশেপাশে শেয়াল এবং ঝিঝি পোকার ডাক সমান তালে শোনা যাচ্ছে। জায়গাটা বেশ নীরব। আশেপাশে গাছপালায় ভরপুর। এরই মাঝে এই মৃত্যুপথ কুঠি নামক বাড়ি। বাড়িটা বেশ পুরনো। বাড়ির দেয়ালের রং খসে পড়েছে। বাড়ির দেয়ালে শিওলা জমেছে। বাড়ি থেকে বেয়ে নেমেছে বেশ কিছু শিকড়। সেই বাড়িতেই রয়েছে আজ এবং আবরার।
দুজনেই মনোযোগ মোবাইলে চলিত একটা ভিডিও দেখে চলছে। মোরশেদ, এরশাদ এবং হাসিব তাদের পাশেই দাঁড়ানো। তারাও শুনতে পাচ্ছে ভিডিওর কথোপকথনগুলো। ভিডিওর কথোপকথন যতই এগোচ্ছে ততই আজ এবং আবরারের শরীর গরম হয়ে উঠছে। জনের রাগে হাত পা কাঁপছে। ভিডিওটা সম্পূর্ণ হতেই আবরার রাগে সামনে থাকা টেবিলে উল্টে ফেলে দিল। কিন্তু তবুও যেন তার রাগ কমছে না। বুকের মধ্যে বয়ে চলছে আপন মানুষ দ্বারা আঘাতের রক্তক্ষরণ। আর আজ মাথা নিচু করে বসে আছে। অতীতের সেই কালো দিনগুলো মনের মধ্যে আবারও নেড়ে উঠছে। সে তার অনুভূতিগুলো বুঝে উঠতে পারছে না। সে তো জানে সবকিছু, তবুও আজ সরাসরি সব জানতে পেরে তার কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আজ ধীর পায়ে হেঁটে ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তাকিয়ে থাকে আসমানের পানে। হয়তো আকাশের পানে তাকিয়ে কাউকে খুঁজে চলছে এবং তাকে নিজের মনের ক্ষতগুলো বলে চলছে। মোরশেদ, এরশাদ, এমনকি হাসিবের চোখেও পানি এসে পড়েছে। তারা ভাবতে পারেনি আজকের এই সময়টা তাদের জন্য এতটা দুর্বিষহ হবে। তারা নিজেদের কানে শোনা কথাগুলো সহ্য করতে পারছে না। তাদের মনে একটাই প্রশ্ন, মানুষ এতটাও খারাপ হতে পারে, এতটা নির্দয় হতে পারে? মানুষের মনুষ্যত্ব কি আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে? আবরার ধীর পায়ে আয়াজের পাশে গিয়ে দাঁড়ায়। আবরার আজ নিজের চোখে নিজেই নেমে গেছে। এতে কি তার দোষ ছিল? না, তবুও আবরার নিজেকেই দায়ী করছে। আবরারের হাত আজ প্রচুর কাঁপছে। সে বুঝতে পারছে না কিভাবে আয়াজের সাথে চোখ মিলাবে। তবুও আবরার তার কাঁপা কাঁপা হাতটা আয়াজের কাঁধে রাখল। আবরারের স্পর্শ পেয়ে আজ হুট করে আবরারকে জড়িয়ে ধরল। আবরার ভেবেছিল এত কিছুর পর আজ হয়তো তাকে ঘৃণা করবে, কিন্তু তা হলো না। আবরার আজ দ্বিতীয়বার আয়াজের চোখে পানি দেখল। তাদের বন্ধুত্বের প্রায় 20 বছর হয়ে আসলো। প্রথম 10 বছর তাদের বন্ধুত্বটা রঙিন ছিল, কিন্তু পরের 10 বছর তারা প্রতিনিয়ত মরে মরে বেঁচে ছিল। আজ আবরারকে জড়িয়ে চিৎকার দিয়ে কান্না করছে। ছেলেদের নাকি কাঁদতে নেই? পৃথিবীতে কেন এই নিয়মটা বানানো হয়েছে? ছেলেদের কি নিজস্ব অনুভূতি নেই? তাদের কি ইচ্ছে করে না তাদের মনের দুঃখ কষ্টগুলো চোখের পানি দিয়ে ভাসিয়ে দিতে? আজের কান্না আজ সবাইকে কাঁদাচ্ছে। আবরার আজকে জড়িয়ে চোখের পানি ফেলছে। হাসিব, এরশাদ, মোর্শেদ চেয়েও তাদের চোখের পানি আটকাতে পারছে না। আজ আবরারকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় ভঙ্গুর গলায় শুধালো, আমার সাথেই কেন এমন হলো আবরার? কেন? আমার মা তহ নিষ্পাপ ছিল। আমার মায়ের তহ কোনো দোষ ছিল না। বাবাকে ভালোবেসে মা তহ কোনো অপরাধ করেনি। বাবাকে বিশ্বাস করে মা তহ কোনো অপরাধ করেনি। তাহলে কেন আমার মা এই নিষ্ঠুর পৃথিবীতে একটু শান্তিতে বাঁচার সুযোগটাও পেল না? ওরা ওরা কতটা নির্দয় ভাবে আমার মাকে মেরে ফেলেছে আবরার। ওদের জন্য আমি আমার মাকে পেলাম না। সবার মতো আমি আমার মাকে মা বলে ডাকতে পারলাম না। পারলাম না মাকে একটু জড়িয়ে ধরতে। পারলাম না মায়ের বুকে মাথা রাখতে। ওরা কেন এত কষ্ট দিয়ে আমার মাকে মারল? কেন মারল? আমার মা তো কোনো দোষ করেনি। আমি এখন কি করব আবরার? কোথায় খুঁজব আমার মাকে? জানিস জানিস আমার মায়ের অনেক ইচ্ছে ছিল সে আমাকে মানিক বলে ডাকবে। চিৎকার করে কান্না করে, পারল না আমার মা আমাকে মানিক বলে ডাকতে। কত স্বপ্ন দেখেছিল সে আমাকে নিয়ে, পারল না কিছুই পূরণ করতে। আবরারকে ছেড়ে দিয়ে পাগলের মতো বিলাপ করতে লাগলো। আমি কোথায় খুঁজব আমার মাকে? কোথায়? ওরা কিভাবে পারল আমার মাকে খুন করতে? আমার মায়ের অনেক কষ্ট হয়েছিল তাই না? কেন কষ্ট দিল ওরা আমার মাকে? কেন? আজের প্রতিটি কথা ঘরের মধ্যে উপস্থিত প্রতিটা মানুষের হৃদয়কে নাড়িয়ে দিল। ঘরের মধ্যে কেমন একটা দমবন্ধ পরিবেশ সৃষ্টি হয়ে আসলো। আর আবরার, সে কি করবে? কিভাবে সান্ত্বনা দিবে আজকে? আজ তার মায়ের কারণেই তো আজের এই অবস্থা। ফ্ল্যাশব্যাক। আজ আবরার রাত 9টার দিকে তাদের বানানো এই মৃত্যুপথ কুঠি আসে। তাদের সাথে এরাশদ এবং মোর্শেদ দুজনেই আসে। তারা অপেক্ষা করতে থাকে হাসিবের জন্য। জামশেদ চৌধুরী আজ তার এক সঙ্গীকে সাথে নিয়ে জামশেদ চৌধুরীর ফার্ম হাউসে যাবে। এই জন্য আবরার হাসিবকে বলেছিল জামশেদ চৌধুরী উপর নজর রাখতে এবং তাদের কথোপকথন রেকর্ড করে নিয়ে আসতে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। এই হাসিব কখন আসবে? তোকে কিছু জানিয়েছিল? আজ? হ্যাঁ, ও বলেছিল রাত 10টার মধ্যে এখানে আসবে। কিন্তু এখনো যে কেন আসছে না বুঝতে পারছি না। আবরার, শালার জীবন টাইতে না তেনা।
এই বয়সে এই সময়ে থাকবো বউয়ের কাছে? তা না। নেমে পড়েছি গোয়েন্দাগিরি করার জন্য। ছ্যাহ ছ্যাহ, এমন জীবন রেখে কি লাভ? আজ তুই এত বউ পাগল কবে থেকে হলি রে আজ? বিয়ে করার পর থেকে দেখি বউয়ের নাম তোর মুখ থেকে সরেই না। আবরার, আজ একটু ভাব নিয়ে, ব্যাটা 30 বছর পর বিয়ে করে বউকে পেয়েছি। ওহ, এখন বউ বউ করব না তো কি পাশের বাড়ির সখিনা সখিনা করব? আবরার আজের কথায় বেশ বিরক্ত। এই ছেলেটা সব কিছু নিয়ে মজা নেয়। আবরার আয়োজকে কিছু বলতে যাবে তার আগেই এরশাদ বলে ওঠে, এই মানে ভাই, আপনাদেরকে এখন কেউ দেখলে বলবেই না আপনারা এতদিন শত্রু হিসেবে ছিলেন। আপনাদের অভিনয়ের আসলেই তারিফ করা লাগে ভাই। এরশাদ ঠিকই বলেছে ভাই। গত 10টা বছর ধরে জামশেদ চৌধুরীকে এভাবে ধোকায় রাখাটা খুব সহজ ছিল না। যার সাক্ষী আমি এবং এরশাদ নিজেই। মোর্শেদ, এরশাদ এবং মোর্শেদের কথা শুনে আজ এবং আবরার জনেই হেসে দেয়। কিছুক্ষণ হাসির অপর আজ বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তা যা বলেছিস তোরা, কিন্তু এই 10টা বছরের পথটা কিন্তু সহজ ছিল না। এই 10 বছরে আমাদের দুজনের উপর দিয়ে কি গিয়েছে তা শুধু আমরা জানি। আমরা দুজন অনিচ্ছা থাকা সত্ত্বেও দুজন জনকে নানাভাবে, নানা কটু, তিক্ত কথা বলে কষ্ট দিয়ে গিয়েছি। তখন আমাদের মনের মাঝে কি ঝড় চলত তা আমরাই জানতাম। আবরার, আজ এবং আবরারের কথা শুনে এরশাদ এবার বলে উঠল, ভাই, অভয় দিলে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের। উদ্ধৃতি চিহ্ন, হুমকর। আবরার, ভাই, প্রশ্নটা আমার এবং মোর্শেদ জনেরই। ভাই, আমরা আপনাদের সাথে আছি প্রায় 8 বছর হতে চলল, কিন্তু তার আগের ঘটনাগুলো আমরা জানি না। যদি মানে, আসলে, আবরার এরশাদের কথা বুঝতে পেরে বলে ওঠে, থাক থাক, তোর আর আসলে নকলে করতে হবে না। বুঝতে পেরেছি তোরা কি জানতে চাইছিস। তাহলে শুন। ওই দিন আজ এবং মুকুরের খবরটা আমাকে স্বয়ং জামশেদ চৌধুরী আমাকে জানিয়েছিল। ভোটের কাজ করার ফলে আমি বেশ ক্লান্ত ছিলাম। তাই সেই দিনটা আমি আমার বাসায় কাটিয়েছিলাম। তো সেদিন জামশেদ চৌধুরী ফোন আসে আমার মোবাইলে। সেই বার ভোটে ইকবাল হোসেনের বিপক্ষ দল হিসেবে দাঁড়িয়েছিল জামশেদ চৌধুরী। সিলেট শহরের প্রায় সকলে জানত জামশেদ চৌধুরী চরিত্রের কথা। জামশেদ চৌধুরী নিজের টাকার জোরে কত শত বেআইনি কাজ করেছে তা গুণে শেষ করা যাবে না। কিন্তু ইকবাল হোসেন ছিল বেশ ভালো একজন মানুষ। সকলে তাকে বেশ পছন্দ করত। আর সেই ইকবাল হোসেনের পক্ষে ছিলাম আমি আর আজ। যার ফলে জনগণের আস্থা ছিল ইকবাল হোসেনের উপর। জামশেদ চৌধুরী যখন বুঝতে পারল তার হার নিশ্চিত, তখন আমাকে এবং আজকে হাত করার জন্য নানা প্রতারণা শুরু করল। কখনো টাকার লোভ দেখিয়ে, কখনো নারীর। কিন্তু তবুও সে আমাদের বন্ধুত্বতে ফাটল ধরাতে পারল না। ভোটের ফলাফল যখন ইকবাল হোসেনের পক্ষে হলো এবং জামশেদ চৌধুরী নিম্ন ভোটে হেরে গেল, তখন সে উন্মাদ হয়ে গেল। তার সব রাগ এসে জমা হলো আমাদের দুই বন্ধুর উপর। কথাগুলো বলে আবরার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ আবরারের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। কারণ এর পরের ঘটনাগুলো আজ এবং আবরারের কাছে একটা দুঃস্বপ্ন। আবরার নিজেকে ধাতস্থ করে আবার ও বলে উঠল, সেদিন জামশেদ চৌধুরীর ফোন দেখে আমি বেশ অবাক হই। অতঃপর আমি ওর ফোন ধরি। আর তখনই জামশেদ চৌধুরী আমাকে বলে ওঠে, অতীত, কেমন আছিস আবরার? কী জন্য ফোন দিয়েছিস তা বল। কিছুটা রেগে। আরে এত রেগে যাচ্ছিস কেন? দেখ, রেগে গেলে তোরই ক্ষতি। আমি তো তোকে সাহায্য করতে ফোন দিলাম। সাহায্য? আর তুই? আমাকে বিশ্বাস করতে হবে। তাচ্ছিল্য হেসে করে দেখ, বিশ্বাস হতেও পারে এতে তোরই লাভ। আমার লাভ মানে? তোর প্রাণপ্রিয় বন্ধু কোথায় আছে জানিস? হয়তো ওর বাসায় আছে। এসব কেন জিজ্ঞেস করছিস? এই যা বলার পরিষ্কার করে বল, না হলে আমি ফোন রাখলাম। তোর এই পীড়িতের আলাপ শোনার জন্য আমি একদমই আগ্রহী না। আবরার এই বলে ফোন রাখতে নিবে তার আগেই ফোনের ওপাশ থেকে জামশেদ চৌধুরী বলে ওঠে, একটা ঠিকানা দিচ্ছি, এসে পড়। যদি না আসিস, তাহলে তোর প্রাণপ্রিয় বন্ধুর আসল রূপ দেখতে পাবি না। আবরার জামশেদ চৌধুরী কথার কিছুই বুঝে উঠতে পারল না। জামশেদ চৌধুরীর থেকে ঠিকানা নিয়ে আবরার বেরিয়ে পড়ল সেই ঠিকানা অনুযায়ী। পথে সে বেশ কয়েকবার আজকে ফোন দিয়েছিল, কিন্তু আজের ফোন বন্ধ দেখাচ্ছিল। আবরারের মনটা বেশ বিচলিত হয়েছিল সেই সময়ে। আবরার সেই ঠিকানা পৌঁছাতেই দেখতে পায় সেটা একটা একতলা বাড়ি। আর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে জামশেদ চৌধুরী আর তার ডানহাত সৈয়দ খান। সৈয়দ খান নামটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে যে সৈয়দ খান কারো নাম হয়।
তাদের বলি, অবশ্যই হয়। আমি শুনেছি। আবরার তাদের সামনে আসতেই জামশেদ চৌধুরী বলে ওঠে, আমি জানতাম তুই আসবি। এত ভনিতা না করে বল আমাকে এখানে কেন নিয়ে এসেছিস। তোকে কিছু দেখানোর ছিল। যাকে তুই এতদিন নিজের প্রাণপ্রিয় বন্ধু ভেবে এসেছিস সে তোর পিঠ পিছনে কিভাবে ছুরি মারছে। আজের নামে এইসব কথা শুনে আবরার বেশ রেগে গেল। জামশেদ চৌধুরী তোকে আমি শেষবার সাবধান করছি। আজের নামে কোনো বাজে কথা আমি শুনবে না। বাহ বাহ, এতটা ভালোবাসা বন্ধুর জন্য। তাহলে চল আমার সাথে। আজ তোকে দেখাই তোর বন্ধুর নমুনা। অতঃপর জামশেদ চৌধুরী, আবরার এবং সৈয়দ খান বাড়ির মধ্যে প্রবেশ করল। জামশেদ চৌধুরী আবরারকে নিয়ে একটা ঘরের সামনে এলো এবং বলল, নে দরজাটা খোল, আর দেখে নিয়ে তোর বন্ধুত্বের নমুনা। আবরার জামশেদ চৌধুরী কথার কোনো অর্থই বুঝে উঠতে পারছিল না। তবুও আবরার দরজা খোলার জন্য দরজাটা হালকা ধাক্কা দিল, আর তখনই তার চোখের সামনে ভেসে আসলো একই বিছানায় আজ এবং নুপুরের অর্ধনগ্ন শরীর। আবরারের মাথা কাজ করছিল না সে সময়ে। নিজের প্রাণপ্রিয় বন্ধু ও নিজের ভালোবাসার মানুষের এমন রূপ দেখে আবরার নিজেকে ঠিক রাখতে পারছিল না। এই সময় কারোরই মাথা ঠিক থাকার কথা না। আবরারও পারছিল না নিজেকে ঠিক রাখতে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়ে গিয়েছিল আয়াজের কাছে। এবং আয়াজের কোনো কথা না শুনেই তার প্রাণপ্রিয় বন্ধুর গায়ে সেদিন প্রথমবার হাত উঠিয়েছিল আবরার। মেরে রক্তাক্ত করে ফেলেছিল আয়াজকে। কিন্তু সেদিন আজ নিজের প্রতিরক্ষা করেনি। বর্তমান, তুই তো তোর পক্ষে সব বললি। এবার না হয় আমি বলি। আজ আবরার মাথা নাড়িয়ে সাইড জানায় আজের কথায়। আবরারের সাইড পেয়ে আজ বলা শুরু করে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। আজের ঘটনাগুলো আমি অনেক আগেই লিখেছিলাম। আজের সমস্ত কথা শুনে মোর্শেদ বলে ওঠে, তাহলে ভাই, আপনারা আবার এক হলেন কিভাবে? আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি কিভাবে দূর হলো? মোর্শেদের কথা শুনে আবরার বলে ওঠে, সেদিন আজকে মেরে আমি নূপুরের কাছে যাই। তখন বুঝতে পারি নূপুর নিজের চেতনায় নেই। আমি ভয়ে ভয়ে নূপুরের জ্ঞান ফেরানোর জন্য নূপুরকে পানির ঝাপটা দিই। তবুও নূপুরের জ্ঞান ফেরেনি। নূপুরের এখন অবস্থা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। তোরা হয়তো ভাবতে পারিস, আমার কি নূপুরের উপর রাগ হয়নি? হয়েছিল, কিন্তু ওই যে, ভালোবাসি যে, তাই আগে নূপুরকে বাঁচানোর চিন্তা আমার মাথায় এসেছিল। আমি ছুটে চললাম নূপুরকে নিয়ে হসপিটালে। ডক্টর নূপুরের চিকিৎসা করার পর যখন নূপুরের কেবিন থেকে বের হলেন তখন সে আমাকে এমন কিছু বললেন যা তা আমি কখনো কল্পনাও করিনি। কি বলেছিল ভাই? এরশাদ বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে উঠল। আবরার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ডক্টর বলেছিল নূপুরেরকে গণধর্ষণ করা হয়েছে। প্রথমত আমি ডক্টরের কথা আমার মস্তিষ্কে পৌঁছায়নি। আমি ডক্টরকে বললাম ডক্টর হয়তো কোনো ভুল করছে। কারণ আমি তো আয়াজের সাথে নূপুরকে ওই অবস্থায় দেখেছিলাম। তাহলে এটা গণধর্ষণ কিভাবে হয়? কিন্তু ডক্টর আমাকে সমস্ত রিপোর্ট দেখিয়ে বলেছিল নূপুরকে আসলেই গণধর্ষণ করা হয়েছে। ডক্টরের কথাগুলো শুনে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার আয়াজের কথা মনে পড়ল। আয়াজ হয়তো সেই বাড়িতেই পড়ে রয়েছে। আমি দ্রুত ছুট লাগালাম সেই বাড়িতে। গিয়ে দেখি ঠিকই আয়াজ রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছে। এর মানে জামশেদ চৌধুরী আজকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছিল। নিজের প্রাণপ্রিয় বন্ধুর এখন অবস্থা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। কিন্তু সেই আমি ওর ওই অবস্থা করেছিলাম। এরপর আমি আজকে নিয়ে হসপিটাল গেলাম। আজের অবস্থাও ভালো ছিল না। ডক্টর বলেছিল তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আজ এবং নূপুরকে বাঁচানোর। ওই রাত, ওই রাতটা আমি কিভাবে পার করেছি তা শুধু আমি জানি। আমার জানটা আমার গলায় আটকে ছিল। একদিকে নিজের প্রাণপ্রিয় বন্ধু, আরেকদিকে আমার ভালোবাসার মানুষ। শেষের কথাগুলো বলতে বলতে আবরারের গলা কেঁপে উঠল। আজ আবরারের কাঁধ হাত দিয়ে বলে উঠে, রাতের পর দিন হলো, আমি আর নূপুর মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে উঠলাম। যখন আমার জ্ঞান আসলো, তখন আমি দেখতে পেলাম আবরার আমার পাশে আমার হাত ধরে বসে আছে। আবরারকে দেখে প্রথম প্রথম আমার বেশ রাগ হয়েছিল। কেন ও আমার কথা না শুনেই এমন ব্যবহার করলো? ভেবেছিলাম ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিব। কিন্তু শালা আমার পা ধরে বসেছিল, যতক্ষণ না আমি ওকে ক্ষমা করেছি। আর কি, আমার আবার দয়ার শরীর, তাই ক্ষমা করে দিলাম ওকে। আমরা দুই বন্ধু দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝতে পারলাম এসব কিছুর কলকাঠি নেড়েছে জামশেদ চৌধুরী।
তাই তখন থেকে আমরা দুই বন্ধু শপথ করলাম জামশেদ চৌধুরীকে এইসব কিছুর কঠিন শাস্তি দেওয়ার। কিন্তু পরে আমরা জানতে পারি জামশেদ চৌধুরী ওই দিনই দেশ ছেড়ে চলে গিয়েছে। কেন চলে গিয়েছিল ভাই মোর্শেদ, সে খবরও আমরা নিয়েছি। তখন জানতে পেরেছি জামশেদ চৌধুরীর লোক সেদিন হসপিটাল আমার উপর নজর রাখছিল। আমার এবং ডক্টরের সমস্ত কথাবার্তা এবং আমি যে আয়াজকে হসপিটালে নিয়ে এসেছিলাম তা সব জামশেদ চৌধুরী জানতে পেরেছিল। তাই হয়তো সে বুঝতে পেরেছে ওর এই নোংরা খেলা সফল হয়নি। আবার কিন্তু জামশেদ চৌধুরীকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। ওর এই নিকৃষ্ট অপরাধের শাস্তি যে ওকে দিতেই হতো, তাই তো আমরা দুই বন্ধু পরিকল্পনা করলাম আমরা যে করেই হোক জামশেদ চৌধুরীকে দেশে আনব। এই পরিকল্পনা অনুযায়ী শুরু হলো আমাদের শত্রু হওয়ার নাটক। কারণ আমরা জানতাম জামশেদ চৌধুরী কি আমাদের উপর নজর রাখছে। কারণ বেশ কিছুদিন ধরে আমরা খেয়াল করছিলাম কিছু অজ্ঞাত ব্যক্তি আমাদের দুইজনকে সব জায়গায় অনুসরণ করছে। ব্যাপারটা আমাদের কাছে সুবিধাজনক লাগেনি। তাই আমরা খোঁজ নিলাম, আর খোঁজ নিয়ে জানতে পারলাম সেই লোকটা জামশেদ চৌধুরীর। তাই তো এত সব নাটক করা। আজ আজ কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এতক্ষণ ধরে মোর্শেদ এবং এরশাদ বেশ মনোযোগ দিয়ে আজ এবং আবরারের কথাগুলো শুনছিল। তারা দুজনেই প্রায় ৮ বছর ধরে আজ এবং আবরারের সাথে রয়েছে, এবং তারা দুজন শুধু এই অভিনয়ের সম্পর্ক জানত। কিন্তু এর কি কারণ তা তারা জানত না। এতদিন আজ এবং আবরার তাদের যা যা বলে গিয়েছে তারা তাই করেছে। এরশাদ কিছু একটা ভেবে বলে উঠল, কিন্তু ভাই, ভোট যেহেতু শেষ হয়ে গিয়েছিল এবং জামশেদ চৌধুরী ও বিদেশে চলে গিয়েছিল, তাহলে জামশেদ চৌধুরী আবার কেন আপনাদের উপর নজর রাখবে? ওর তো কোনো দরকারই ছিল না। এরশাদের কথা শুনে আবরার বলে ওঠে, সেই জিনিসটা আমরাও ভাবছি, কিন্তু এর কোনো সমাধান আমরা এখনো পাইনি। আজের কথা শেষেই শ্রীঘরে প্রবেশ করে হাসিব। হাসিব আজ এবং আবরারের সামনে যেতেই আবরার বলে ওঠে, এত দেরি করলি কেন হাসিব? কখন থেকে আমরা তোর জন্য অপেক্ষা করে আছি। মাফ করবেন ভাই, আসলে রাস্তায় এত জ্যাম ছিল যে আসতে আসতে দেরি হয়ে গেল। হাসিব, আচ্ছা এসব বাদ দে, এখন বল ভিডিওটা এনেছিস? আজ, জি ভাই। হাসিব এই বলে তার ফোন থেকে ভিডিওটা ছেড়ে আজের হাতে দিল। ফোন নিয়েই আজ এবং আবরার চেয়ারে বসে পড়ল। এরা সব মোর্শেদ এবং হাসিব আজ এবং আবরারের পিছনে দাঁড়িয়ে ভিডিওটি দেখছিল। ভিডিও এর প্রথমে দেখা যাচ্ছে জামশেদ চৌধুরী তার ফার্ম হাউসের সোফায় একা একা বসে আছে। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই জামশেদ চৌধুরী গিয়ে দরজা খুলে দিল। জামশেদ চৌধুরী দরজা খুলতেই ভিতরে প্রবেশ করল একজন নারী। আজ, আবরার, এরশাদ এবং মোর্শেদ সকলেই উক্ত নারীকে দেখে বেশ চমকে গেল। সবচেয়ে বেশি চমকালো আবরার, কারণ উক্ত নারীটি হলো তার নিজের মা রাইমা খান। আবরার অবাক চোখে আয়াজের দিকে তাকালো। আজ চোখের ইশারায় আবরারকে শান্ত থাকতে বলল। রাইমা খান বাড়িতে প্রবেশ করতেই শুরু হলো তার এবং জামশেদ চৌধুরীর মাঝে কথোপকথন। তারা দুজনেই সোফায় বসে কথা বলছে। হঠাৎ আমাকে এত জরুরি তলব দিলি যে? কিছু কি হয়েছে? জামশেদ চৌধুরী, হ্যাঁ ভাইয়া, হয়েছে তো অনেক কিছুই। রাইমা খান। ভিডিওতে রাইমা খান যখন জামশেদ চৌধুরীকে ভাই বলে সম্বোধন করল তখন উপস্থিতি সকলেই চমকে গেল। কারণ সবাই জানত রাইমা খানের পরিবার বলতে তার শুধু একটা বোন আর বাবা ছিল। তাহলে জামশেদ চৌধুরী তার ভাই হলো কিভাবে? কি সমস্যা হয়েছে বল? ভাই, আমার মনে হচ্ছে আবরার সব কিছু জেনে গেছে। উদ্ধৃতি চিহ্ন। রাইমা খানের কথা শুনে জামশেদ চৌধুরী ভ্রুকুচকে জিজ্ঞেস করল, জেনে গেছে মানে? কি জেনে গেছে? কি বলতে চাইছিস তুই? ভাই, আমি বলতে চাচ্ছি আবরার হয়তো জেনে গিয়েছে ইলমার, আওয়াজের মা, মৃত্যুর পিছনে আমার হাত আছে। রাইমা খানের কথা শুনে জামশেদ চৌধুরী উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছিস তুই এগুলো? আবরার এইসব জানবে কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। কারণ আবরার যাদের থেকে জানবে তুমি তো তাদের নিজ হাতে শেষ করেছ। কিন্তু ওর কথাবার্তায় আমার এমন মনে হচ্ছে। আচ্ছা, তুমি ঠিক মতো খোঁজ রাখছো তো যে আবরার এবং আয়াজের একে অপরের সাথে আর কোনো সম্পর্ক নেই? তোর কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে হয় যে আমি আগুন আর কি পাশাপাশি রাখব? আমি ওদের পিছনে কি শুধু শুধু লোক লাগিয়ে রেখেছি? আমার কাছে ওদের সব খবর আছে। ওরা এখন জনের প্রাণশত্রু। কিন্তু তবুও আমার ভয় করছে ভাই।
আবরার যদি সব জেনে যায় তাহলে আমার এত বছরের সব পরিকল্পনা বৃথা যাবে। রওশনকে ভালোবেসে আমি সব করেছি, এমনকি ইলমাকে খুন করতেও আমি পিছপা হইনি। এই সময়ে আমি চাই না রওশনকে হারাতে। তুই এত চিন্তা করিস না রাইমা, এত বছর যেহেতু কেউ কিছু জানেনি তাহলে এখন ও কেউ কিছু জানবে না। রওশন তখন ওতর ছিল এবং ভবিষ্যতে ওতরই থাকবে। রওশনকে পাওয়ার জন্য কম কিছু করিনি আমি ভাই, তা তুমি জানো। জামশেদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার সামনে গিয়ে বলে উঠে, অবশ্যই জানি। রওশন, ইলমা আর তুই ছিলিস একে অপরের বন্ধু। তোদের বন্ধুত্বের বয়স ছিল মাত্র 6 মাস। রওশন ইলমাকে ভীষণ ভালোবাসত। ভালোবাসার কারণ ছিল, ইলমা ছিল আগুন সুন্দরী, যাকে এক দেখায় যে কেউ ভালোবাসতে বাধ্য। যেদিন তুই জানতে পারলি রওশন আলী খান আর ইলমা লুকিয়ে বিয়ে করেছে এবং রওশন আলীর অস্তিত্ব ইলমার মধ্যে বিরাজ করছে, সেদিন তুই আমার কাছে কান্না করে ভিক্ষা চেয়েছিলি রওশনকে। আর আমি আমার বোনের জন্য সব করতে পারি, তাই তো ইলমাকে নিয়ে একটা মিথ্যা ফাঁদ বানালাম, যেখানে রওশন আলী খানের কাছে ইলমাকে চরিত্রহীন বানালাম ইলমাকে নিয়ে মিথ্যা ভিডিও, যেখানে ইলমাও একজন ছেলের অন্তরঙ্গ মুহূর্ত ছিল। সেগুলোই তুই রওশনকে দেখালি, আর রওশন ও তা বিশ্বাস করে নিল। ইলমা সেদিন কত আকুতি মিনতি করেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু তুই এমনভাবে রওশনের কানে ইলমার নামে বিষ ঢেলেছিলি যে রওশন বিশ্বাস করতে বাধ্য হয়েছিল তোর কথা। আর সে ইলমাকে ছেড়ে তোকে বিয়ে করল। কিন্তু বিয়ের বেশ কয়েক মাস পর রওশন জানতে পারল ইলমা নির্দোষ ছিল। জানতে পারল যে এইসবের পিছনে তুই দায়ী ছিলি। তাই সে তোকে ছেড়ে ইলমাকে নিজের কাছে নিয়ে আসার পরিকল্পনা করছিল। কিন্তু তখন তুই 8 মাসের গর্ভবতী ছিলিস আর ইলমা 9 মাসের। তাই তো তখন তুই আর আমি মিলে পরিকল্পনা করলাম ইলমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। তুই আর মিলে খুন করলাম ইলমার। জামশেদ চৌধুরী একটানা কথাগুলো বলে থামলেন। জামশেদ চৌধুরীর কিছুক্ষণ থেমে আবার বলে উঠলেন, তোর জন্য এত কিছু করলাম, এমনকি কাউকে এটাও জানতে দিলাম না যে তুই আমার বোন। কারণ তুই যে আমার বোন তা জানতে পারলে রওশন কখনোই তোকে মেনে নিত না। কারণ আমি তখন বিশিষ্ট ব্যবসায়ী রাফি আহমেদকে খুন করে জেলে ছিলাম প্রায় 6 মাস ধরে। তাই রওশন তা জানতে পারলে তোকে কখনোই বিয়ে করত না। তাই এইসব মাথা থেকে ঝেড়ে ফেল। আবরার কিছুই জানে না এই সম্পর্কে। হয়তো কোনো কিছু নিয়ে তোর উপর অভিমান হয়েছে ওর। দেখবি কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ থেমে, আর আজকে নিয়ে চিন্তা করিস না। ভোটে হেরে যাওয়ার পর যখন আমি আজের সম্পর্কে খোঁজ নিলাম তখনই জানতে পারলাম আজ ইলমার সন্তান। এমনিতেই আমার উদ্দেশ্য ছিল আজ এবং আবরারের বন্ধুত্বে ফাটল ধরানোর। আর যখন জানতে পারলাম আজ ইলমার ছেলে তখন আরো তোড়জোড় করে পরিকল্পনা করলাম আবরারকে আজের থেকে দূরে সরানোর। কারণ বলা যায় না, যদি কখনো আজের দ্বারা আবরার অতীতের সকল কিছু জেনে যায় সেই কারণে। আর ওদের এখন যে অবস্থা তাতে তুই নিশ্চিত থাক আজ এবং আবরার এখন দুই মেরু। বর্তমান, আজ এবং আবরার দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদীর পারে। পিছনে তাদের গাড়ি রাখা, আর গাড়ির সাথেই এরশাদ, মোর্শেদ দাঁড়ানো। আজ নদীর স্রোতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে যাচ্ছে সে। আজের কানে জামশেদ চৌধুরীর একটা কথাই বারবার প্রতিধ্বনি হচ্ছে, আমি আর তুই মিলে খুন করলাম ইলমার। আজ পারছে না নিজেকে শান্ত করতে। বুকে তার বেশ পীড়া হচ্ছে। এতদিন জানত তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। কিন্তু আজ সে জানতে পারল তার মায়ের খুন হয়েছে। এটা কি কোনো সন্তান মেনে নিতে পারে? আবরার আজের পাশে দাঁড়ানো, তার দৃষ্টি নদীর স্রোতের পানে। তার মনটা বড্ড অস্থির হয়ে আছে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তার মা কাউকে খুন করতে পারে। আবরারের এখনও মনে আছে সেই দিনের কথা যেদিন আবরার জানতে পেরেছিল রওশন আলী খান তার এবং আজের জনেরই পিতা। এবং সাথে জানতে পেরেছিল যে রাইমা খানের জন্য রওশন আলী খান ইলমা ইসলামকে ধোঁকা দিয়েছিল। এইসব সে আজের থেকেই জেনেছিল। তখন তাদের বন্ধুত্বের 10 বছর পূর্ণ হয়েছিল। এবং জামশেদ চৌধুরীর জন্য তাদের মিথ্যা অভিনয় তখন মাত্র শুরু হয়েছিল। আজ এত বছর পর সেদিন তার মায়ের ডায়েরি খুঁজে পেয়েছিল। আজ তার মায়ের ডায়েরি পড়ে নিস্তব্ধ ছিল। এত বছর পর এইসব তিক্ত সত্য সে মেনে নিতে পারছিল না। এরপর আজ ঠিক করল এসকল কথা আবরারকে বলবে। আবরার প্রথমে আজের কথা বিশ্বাস করেনি। কিন্তু যখন আজ ইলমা ইসলামের নিজস্ব ডায়েরিটা আবরারকে দিয়েছিল,
তখন আবরার সব জানতে পারে। ইলমা ইসলাম ডায়েরিতে সবকিছু লেখা ছিল শুধুমাত্র তার মৃত্যুর বর্ণনা ছাড়া। তাই তো আবরার জানতো না তার মা একজন খুনি, শুধু জানতো তার মায়ের কারণে ইলমা ইসলাম এবং আয়াজের এই অবস্থা। আবরার এবার আয়াজের দিকে তাকায়। আয়াজের মুখটা মলিন হয়ে আছে। আয়াজকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। আয়াজের এখন অবস্থা দেখে আবরারের বুকটা মোচড় দিয়ে উঠল। আবরার অনুভব করতে পারছে আয়াজের মনের অবস্থাটা। ইলমা খানের জীবনটা সহজ ছিল না। সে ছিল এতিম। রওশন আলী খান যখন ইলমা ইসলামকে জমিদার বাড়ি নিয়ে যান এবং জাফর আলী খানকে তাদের সম্পর্কের কথা বলেন তখন জাফর আলী খান বেঁকে বসেন। সে কিছুতেই একজন এতিমকে জমিদার বাড়ির বউ করবেন না। রওশন আলী খান জাফর আলী খানকে অনেক বুঝান, কিন্তু জাফর আলী খান তার সিদ্ধান্তে অটল থাকেন। অতঃপর রওশন আলী খান ইলমা ইসলামকে হারানোর ভয়ে সকলের গোপনে বিয়ে করেন। শুরু করেন সকলের অজানায় এক নতুন সংসার। তাদের সংসারের বয়স ছিল মাত্র 2 মাস। 2 মাসের সংসারের পর ইলমা ইসলাম জানতে পারেন তার ভিতরে রওশন আলী খানের অস্তিত্ব বেড়ে উঠছে। যখন ইলমা ইসলাম রওশন আলী খানকে এই সম্পর্কে জানান তখনই রাইমা খান উক্ত কাজগুলো করেন। রওশন আলী খানের এখন থোকায় ইলমা ইসলাম পাগল প্রায় হয়ে যান। নিজেকে শেষ করার জন্য গাড়ির নিচে চাপ দিতে তখন দ্বিধা বোধ করেননি। ইলাম খান যেই গাড়ির নিচে চাপ দিতে চেয়েছিলেন তা ছিল সাইফ খান নামক এক বিশিষ্ট শিল্পপতি। তার বয়স ছিল তখন 50-এর কোঠায়। আকস্মিক এক গাড়ির দুর্ঘটনায় সাইফ খানের পুরো পরিবার মারা যান। শুধু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যান। সাইফ খান তার পরিবারের জানাজা শেষে ভঙ্গুর হৃদয় নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বাড়ির পথে। আর তখনই একজন মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। সেই মেয়েটা ইলমা ইসলাম ছিল। ভাগ্যক্রমে সেদিন সাইফ খান সময় মতো ইলমা ইসলামকে হাসপাতালে নিয়ে যান, যার ফলে ইলমা ইসলাম বেঁচে যান। সাথে করে বেঁচে যায় তার ভিতরে বেড়ে ওঠা অস্তিত্ব। সাইফ খান ইলমা ইসলামের সকল কথা শুনে ঠিক করেন ইলমা ইসলামকে তার মেয়ে করে রেখে দিবেন তার কাছে। সেই থেকে ইলমা ইসলাম এবং আজ সাইফ খানের পরিচয়ে বেঁচে আছে।